দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। চলতি বছর আলু চাষে বড় লোকসান গুনছেন কৃষক। বিক্রি করতে হচ্ছে উৎপাদন খরচের প্রায় অর্ধেক দামে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশ প্রদানে বাধ্যবাধকতা আরোপ করল বিএসইসি। এজিএম এর আগে অর্থ রাখতে হবে এসকিউ অ্যাকাউন্টে। দেশে আবারও তৈরি হয়েছে বাণিজ্য ঘাটতি, বাণিজ্যের আড়ালে অর্থ পাচারের শঙ্কা বিশ্লেষকদের। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। চলতি বছর উৎপাদন খরচের প্রায় অর্ধেক দামে আলু বিক্রি করছেন কৃষকরা। মাঠ পর্যায়ে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে 10 থেকে 12 টাকায়। দাম না পাওয়ায় আসছে মৌসুমে আলু চাষে আগ্রহ হারাচ্ছেন তারা। ফলে সামনে আলুর উৎপাদন কমার শঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, উৎপাদন বেশি হবার বিপরীতে সরকারের দুর্বল ব্যবস্থাপনার কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছে কৃষক। রংপুর থেকে স্টাফ রিপোর্টার ফুয়াদ হাসানের সহযোগিতায় রঞ্জুবুল মিজানের রিপোর্ট। রাজধানীর বাজারে এখন প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 20 টাকা দরে। শুধু এখনই নয়, বছর জুড়ে এবার আলু বিক্রি হয়েছে প্রতি কেজি 20 থেকে 25 টাকার মধ্যে। অথচ গেল বছর এই সময়ে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে 65 থেকে 70 টাকায় সরকারি সংস্থা টিসিবির হিসেবে। অর্থাৎ সরকারি হিসেবেই বছর ব্যবধানে পণ্যটির দাম কমেছে দ্বিগুণেরও বেশি। 20 টাকা তো আমরা যে প্রাইস সিজনের পর থেকে যে সময় কলসা বাড়িয়েছে, কলসা বাড়ির পরের থেকে 25 টাকা হয়েছিল মাঝে, তারপরে 20 টাকা, তারপর 20 টাকার বেশি আমরা বেচতে পারিনি। আলুর বাজারটা এবছর সব থেকে নর্মাল গেছে। দীর্ঘ 16-17 বছর বয়সে আমলি কি যে 16-17 বছর বয়স গেছে, এই 16-17 বছর বয়সে এত নর্মাল দামে আলু বিক্রি করতে পারেনি কখনো। আলুর দাম কমায় নিম্ন আয়ের মানুষের উপকার হলেও ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। দেশের বাজারে আলুর যোগান আসে মুন্সিগঞ্জ, রাজশাহী, রংপুরের মতো জেলাগুলো থেকে। সেখানকার কৃষকরা জানান, চলতি বছর আলু উৎপাদনে খরচ হয়েছে 18 থেকে 20 টাকার মতো। অথচ বছর শেষে তা বিক্রি হচ্ছে 9 থেকে 10 টাকা দরে হিমাগার থেকে। এমন অবস্থায় আলু চাষে আগ্রহ কমছে কৃষকদের। স্টোর খরচটাই এখন উঠতেছে না। আমরা তো কঠিন ক্ষতিগ্রস্ত। সরকারের এ ব্যাপারে নজর দেওয়া দরকার। সরকার নজর না দিলে তো আমরা ক্ষতিগ্রস্ত হবো। আগামীতে উৎসাহ আমাদের হারে যাবে আলু করানো। বাজার কম, 10 টাকা 12 টাকা কেজি। আলু তো মনে করো বীজ কিনা হয়েছে 120 টাকা কেজি, এখন 10 টাকা কেজি। তো কেমনে পোষায়? স্টোর হাফি দেওয়া লাগে, এই কারণে গৃহস্থের সমস্যা। সারার বস্তা কিনবে গেলে মনে করেন 2200 টাকা পরে, কামলা 600-700 টাকা। তা গৃহস্থের আলু করবে কীভাবে? আলুর দাম যে না পারে, নিম্ন যদি 25-30 টাকা থাকতো তাহলে একটু গৃহস্থের 2-3 টাকা কেজি প্রতি চোখে দেখতো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে 2024-25 অর্থ বছরে 1,19 লাখ টন আলু উৎপাদন হয়েছে দেশে, যেখানে বছরের চাহিদা 90 লাখ টন। সেই হিসেবে বাড়তি উৎপাদন হয়েছে প্রায় 40 লাখ টন। বিশ্লেষকরা বলছেন, পরপর 2 বছর আলুর ভালো দাম পাওয়ায় বেশি উৎপাদনে ঝুঁকছেন কৃষক। তবে সরকারের দুর্বল ব্যবস্থাপনার কারণে ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের। কৃষক তো উৎপাদন করেছে সরকারকে হ্যাপি করার জন্য, সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু এখন সরকারের কোনো ভূমিকা নেই। আমরা মনে করি এই জায়গাটাতে আমাদের দেশে কৃষিতে বড় সমস্যা হলো যে আমাদের মিসম্যানেজমেন্ট অথবা দুর্বল ব্যবস্থাপনা, সরকারের একেবারে দুর্বল আমি বলব। সুতরাং আমরা মনে করি সরকারের পরিকল্পনা সঠিক হওয়া উচিত। উৎপাদন কতটুকু করতে হবে, কী পরিমাণ হবে, এটা যেমন বোঝা উচিত। সেই ডাটা, তথ্য, উপাত্তগুলো সরকার থাকা উচিত। যদি কখনো বেশি উৎপাদন হয় তখন সরকারকে ব্যবস্থা নিতে হবে কীভাবে বাজারটা স্টেবল করা যায়, কৃষকরা অ্যাটলিস্ট সাপোর্টটা দেওয়া যায়। আলুর দাম না পাওয়ায় এই কৃষি পণ্যটি চাষে নিরুৎসাহিত হবে কৃষক। ফলে আগামী মৌসুমে চাহিদার বিপরীতে কমতে পারে আলুর উৎপাদন, এমনটাই মত বিশ্লেষকদের। দাম কমে গেলে কি করতে হবে সেই জায়গায় সরকার নিশ্চুপ থাকে। আমরা রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। এখন থেকে ঘোষিত লভ্যাংশ দিতে বাধ্য থাকবে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো। বোর্ড ঘোষিত লভ্যাংশ এজিএম এর একদিন আগে এসকিউ অ্যাকাউন্টে রাখতে হবে। সেখান থেকে সরাসরি চলে যাবে শেয়ারধারীর অ্যাকাউন্টে। এমন নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। লভ্যাংশ ঘোষণার পর শেয়ার দর বাড়লেও বিনিয়োগকারীদের বুঝে দেয় না পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানি। সম্প্রতি এমন 21 কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি-কে চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এবার বিনিয়োগকারীরা যেন ঘোষিত লভ্যাংশের অর্থ পান তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বিএসইসি। সিদ্ধান্ত অনুযায়ী চলতি অর্থ বছর থেকে বোর্ড ঘোষিত লভ্যাংশ বার্ষিক সাধারণ সভা এজিএম এর একদিন আগে এসকিউ অ্যাকাউন্টে রাখতে হবে।
এজিএমে লভ্যাংশ কম পাস হলে শুধু সেই পরিমাণ অর্থ এই অ্যাকাউন্ট থেকে তুলতে পারবে কোম্পানি। অনেক সময় ডিভিডেন্ড যেটা ডিক্লেয়ার হয় এজিএমে কমতে পারে, বাড়তে পারে না। যদি কমে যায় সেটাও ডিরেক্টিভে বলে দেওয়া হয়েছে, যেমন 5% বোর্ড ডিক্লেয়ার করেছিল, এজিএমে আসলো কত 4%, তাহলে 1% কমে গেলে ওই 1% শুধুমাত্র এসকন অ্যাকাউন্ট থেকে কোম্পানি ট্রান্সফার করতে পারবে, আর পারবে না। বিনিয়োগকারীরা এটা আশ্বস্ত হতে পারে, এই কমিশন এটা নিশ্চিত করেছে, ডিভিডেন্ড একবার যদি এজিএমে অ্যাপ্রুভ হয় তাহলে এই ডিভিডেন্ডটা তারা পাবে। এছাড়া তালিকাভুক্ত ব্যাংকের ঘোষিত লভ্যাংশ নিজ ব্যাংকের অ্যাকাউন্টে রাখা যাবে না, অন্য ব্যাংকের এসকো অ্যাকাউন্টে রাখতে হবে। আর ইস্যুয়ার কোম্পানির কেউ ব্যাংকের পরিচালক পদে থাকলে লভ্যাংশ সে ব্যাংকেও রাখা যাবে না, এমন বিধিনিষেধ আরোপ করা হয়েছে নির্দেশনায়। বিএসইসির এই নির্দেশনাকে বাজারের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, কোম্পানির বোর্ডের অনিয়মের খেসারত দিতে হয় বিনিয়োগকারীদের, এবার তা বন্ধ হবে। কোম্পানির বোর্ড যাচ্ছে তাই এটা ডিক্লেয়ার করে বসে থেকে ওই যে গ্যামলার বা বিভিন্ন পার্টির কথা মতো দেয়, ওই গ্যামলার পার্টি টাকা দেয় না, তাদের উদ্দেশ্য শেয়ারের দাম বাড়ায় ম্যানিপুলেট করে বের হয়ে যাবে। তাহলে সত্যি একটা কোম্পানি যদি আর্ন করে, আর্নিংসে যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, তাহলে তো সে জানে টাকাটা ডিসবার্স করতে হবে, আলাদা অ্যাকাউন্টে রাখতে তার সমস্যা কোথায়? বাট এটার মাধ্যমে প্যানালাইজ কি হচ্ছে, যে এটাতে বিনিয়োগ করেছে সে পাচ্ছে না একদিকে লভ্যাংশ সময় মতো, আরেকদিকে এটা মার্কেট ডিগ্রেড করে দিয়ে জেড দিয়ে মানে বিনিয়োগকারী দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু স্পন্সর তারা কিন্তু যারা ইনসাইডে তারা পয়সা টয়সা নিয়ে তারা বের হয়ে যাচ্ছে। ডিএসইর সবশেষ তথ্য অনুযায়ী 10% লভ্যাংশ ঘোষণা করে বিনিয়োগকারীদের আংশিক দিয়েছে 4টি কোম্পানি, আর কোনো লভ্যাংশই দেয়নি 2টি। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দেশে আবারও বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে। বছরের ব্যবধানে ঘাটতি হয়েছে প্রায় 23%। রপ্তানি আয় বাড়লেও তার চেয়ে দ্রুত গতিতে আমদানি বাড়াই তৈরি হয়েছে এমন ঘাটতি। সেই সাথে অর্থ পাচারের উদ্দেশ্য হঠাৎ আমদানি বাড়তে পারে বলে মত বিশ্লেষকদের। কোনো দেশ বিদেশে পণ্য ও সেবা রপ্তানি করে যে পরিমাণ আয় করে তার থেকে আমদানি দায় বেশি হলে তা বিবেচিত হয় বাণিজ্য ঘাটতি হিসাবে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়কালে দেশের রপ্তানি আয় এসেছে $1108 কোটি। বিপরীতে আমদানি ব্যয় দাঁড়িয়েছে $1680 কোটি। সেই হিসাবে এই 3 মাসে দেশে বাণিজ্য ঘাটতি হয়েছে $572 কোটি। আগের অর্থবছর একই সময়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল $464 কোটি। সেই হিসেবে বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় 23%। এই প্রান্তিকে এসে আমাদের আমদানি করার যে চাহিদা এটা কিন্তু অনেকটা বেড়েছে। রমজানের আগের সময়টায় কিন্তু আপনার এলসি খোলার পরিমাণটা কিন্তু অনেক বৃদ্ধি পায়, যার ফলে আপনার এই যে বাণিজ্যের ঘাট বেড়েছে। তথ্য বলছে এই 3 মাসে মূলধনী পণ্যের আমদানি 16% মতো বেড়েছে, মধ্যবর্তী পণ্যের আমদানি বেড়েছে 10%, পোশাক খাতের কাঁচামালের আমদানি বেড়েছে 0.40%। এছাড়া পেট্রোলিয়াম পণ্যের আমদানি বেড়েছে 46%। এসব পণ্যের আমদানি বাড়ার অর্থ হচ্ছে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি। যদিও সেপ্টেম্বর শেষে দেশে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল 4 বছরের মধ্যে সর্বনিম্ন। তবে সামনে রমজান মাস থাকলেও ভোগ্য পণ্যের আমদানি বেড়েছে মাত্র 0.50%, আর অন্যান্য পণ্যের আমদানি বেড়েছে 5%। দেশের সার্বিক বিনিয়োগের অবস্থা আমরা বিগত অনেক বছরের পিছনে অবস্থান করছি, অতএব সেই জায়গাটা থেকে একটা প্যারাডক্সিক্যাল অবস্থা বিরাজ করে, যা হওয়া উচিত তা না হয়ে অন্য কিছু হচ্ছে। বিনিয়োগ বৃদ্ধি ছাড়া ইম্পোর্ট বাড়া মানে হচ্ছে এই ইম্পোর্টের আড়ালে আমরা সন্দেহ করতে পারি যে অর্থ পাচারের একটা থাকতে পারে, ইস্যু থাকতে পারে। টানা 3 মাস উদ্বৃত্ত থাকার পর ঘাটতিতে পড়েছে দেশের চলতি হিসাবও। ঘাটতি হয়েছে $48 কোটি। তবে সামগ্রিক লেনদেনে কিছুটা ইতিবাচক পরিবর্তন হয়েছে। এই সময় সামগ্রিক লেনদেনে উদ্বৃত্ত হয়েছে $85 কোটি, যেখানে তার আগের অর্থবছর একই সময়ে ঘাটতি ছিল $148 কোটি। অবশ্য এই সময় আর্থিক হিসেবে উদ্বৃত্ত হয়েছে $160 কোটি। যদি আর্থিক হিসাবে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে আর্থিক হিসাব বাড়তো, তাহলে প্রকৃতপক্ষে আমাদের যে প্রবৃদ্ধির যে সম্ভাবনার জায়গাটা সেটা সম্প্রসারিত হওয়ার একটা সুযোগ থাকতো। কিন্তু এখন যে আর্থিক আমাদের ওভারঅল ব্যালেন্স পেমেন্ট যেটা প্রবৃদ্ধি, সেটা মূলত আর্থিক হিসাব এবং সেটা শর্ট টার্ম বোরোয়িংস এর কারণে, নট ফ্রম দ্য ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $758 কোটি রেমিট্যান্স, যা তার আগের বছর একই সময়ের তুলনায় 16% বেশি। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দেশের বিভিন্ন জেলায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা। তবে চাষিরা লাভের আশা করলেও
উৎপাদন ব্যয় বেশি হয় আছে হতাশাও। শীতকালীন সবজি চাষে চাষিদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজের সমারোহ, কেউ ব্যস্ত পরিচর্যায়, আবার কেউ বাজারজাতে। এমন চিত্র এখন পুরো লক্ষ্মীপুর জুড়ে। লাউ, কুমড়া, বাঁধাকপি, পাতাকপি, লাল শাক, টমেটো, করলা, শসা সহ বিভিন্ন জাতের শীতকালীন সবজি চাষ করা হয়েছে লক্ষ্মীপুরে। তবে সার কীটনাশকের দাম বৃদ্ধি, নিম্নমানের বীজ ও কম দাম পাওয়ায় লোকসানে পড়তে হচ্ছে কৃষকদের। কদু, কুমড়া কেজি মন চলে 500 টাকা 400 টাকা, এতে খরচ দিয়ে ফসল। টমেটো করছি ধরেন প্রায় 2.5 লাখ টাকার মতন গেছে। টমেটো করছি 1 লাখ। সার কীটনাশক ও বীজ কেনায় প্রতারিত হওয়ার বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা কৃষি কর্মকর্তা। লক্ষ্মীপুর জেলায় এবার আমাদের শীতকালীন সবজির আমাদের লক্ষ্যমাত্রা প্রায় 6000 হেক্টর। ইতিমধ্যে আমাদের প্রায় 1000 হেক্টর আগাম সবজি উৎপাদন হয়েছে। দিনাজপুরের বীরগঞ্জের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ। আগাম জাতের শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা। শিম, বেগুন এগুলা লাগিয়েছি আর কি। দাম কেবলই বাইরে হচ্ছে আর কি। বেগুনও আমি বেচতে পারিনি বা শিমও বেচতে পারিনি। আমরা তাদেরকে সচেতন করছি যেন এই আগাম সবজি উৎপাদন করতে অতিরিক্ত বালাইনাশকের প্রয়োগ না করে। তারা যেন ফসল উত্তোলনের 7 থেকে 10 দিন আগে স্প্রে বন্ধ করে দেয়। এই প্রযুক্তিগুলো আমরা কৃষকদেরকে জানিয়েছি। এদিকে দিনাজপুরে আগাম আলু রোপণেও ব্যস্ত সময় পার করছে কৃষকরা, যা চলবে 25শে সেপ্টেম্বর পর্যন্ত। কৃষকরা সার সংকটের কথা বললেও পর্যাপ্ত মজুদ থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ। সার সুর তো পাওয়া যাচ্ছে না, তাদের তো ব্যবস্থা করতে হবে। 1050 টাকার বস্তা 1400 টাকা কিনতে হচ্ছে আমাদেরকে। আগাম মজুদ না করার চেষ্টায় যদি তারা থাকে তাহলে আশা করা যায় যে সারের সংকট হবে না। আমরা সার্বক্ষণিক কৃষকের পাশে থেকেই এই সার সরবরাহ দিতেছি। শেরপুরের গারো পাহাড়ি এলাকার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ির কৃষকরা শীতকালীন সবজি বরবটি চাষে ভালো ফলন পেয়েছেন। প্রতিদিন বাজারে 8 থেকে 10 লাখ টাকার বরবটি বিক্রি করছেন তারা। বরবটি টাল করছি প্রায় 17 কাঠা জমি, এখানে খরচ গেছে প্রায় 55-60 হাজার টাকার মতন। ফলন ভালো হয়, তার লাখ 2 টাকা আমাদের আর কি আইব। আগাম শীতকালীন সবজি হিসেবে কৃষকরা ভালো দামে বিক্রি করতেছে এবং আর্থিকভাবে লাভবান হচ্ছে। শেরপুর সদর এবং নকলাবু এই চাষ কৃষকরা আগ্রহ পাচ্ছে। আমরা কৃষকদেরকে পোকা, রোগ এবং সুষম সার প্রয়োগে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকি। শুধুমাত্র শ্রীবর্দী উপজেলাতেই এবার প্রায় 60 হেক্টর জমিতে বরবটি চাষ করা হয়েছে। কাউসার আহমেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বড় দরপতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক DSX 122 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4702-এ। হাত বদল হয়েছে 383 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 15টির, কমেছে 352টির, আর অপরিবর্তিত আছে 17টির দর। চলতি বছর প্রথম 10 মাসে চীনের আমদানি রপ্তানি বাণিজ্য পৌঁছেছে প্রায় 5.25 ট্রিলিয়ন মার্কিন ডলারে, যা আগের বছরের তুলনায় 3.6% বেশি। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জের পরও বৈদেশিক বাণিজ্যে স্থিতিশীলতা ধরে রাখাকে উল্লেখযোগ্য অর্জন বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশ চীন ক্রমবর্ধমান বৈশ্বিক বাণিজ্যিক অনিশ্চয়তা এবং শুল্ক ঝুঁকির পরও অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করে চলেছে দেশটি। চলতি বছর প্রথম 10 মাসে প্রধান আঞ্চলিক অংশীদারদের সঙ্গে শক্তিশালী অবস্থানে রয়েছে চীনের বাণিজ্য। শুক্রবার জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস জানায় 2025 সালের প্রথম 10 মাসে চীনের মোট পণ্য আমদানি এবং রপ্তানি প্রায় 5.24 ট্রিলিয়ন মার্কিন ডলার বা 37.31 ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় 3.6% বেশি। এ সময় চীনের রপ্তানি 6.2% বেড়ে প্রায় 3.11 ট্রিলিয়ন মার্কিন ডলার বা 22.12 ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, আর আমদানি পৌঁছেছে প্রায় 2.13 ট্রিলিয়ন মার্কিন ডলার বা 15.19 ট্রিলিয়ন ইউয়ানে। এর মধ্যে অপরিশোধিত তেল আমদানি বেড়েছে 3.1% এবং ধাতব আকরিকের আমদানি বেড়েছে 4.6%। এছাড়া ইলেকট্রোমেকানিক্যাল পণ্য আমদানি বেড়েছে 5.5%, যা চীনের মোট আমদানির 40%। তথ্য বলছে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে চীনের মোট বাণিজ্য ছিল প্রায় 2.71 ট্রিলিয়ন মার্কিন ডলার।
বা 19.28 ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের তুলনায় বেড়েছে 5.9%। এটি চীনের মোট বৈদেশিক বাণিজ্যের 51.7%। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো প্রায় 2.99 ট্রিলিয়ন মার্কিন ডলার বা 21.28 ট্রিলিয়ন ইউয়ান ব্যবসা করেছে, যা আগের বছরের তুলনায় 7.2% বেশি। প্রতিকূলতার মধ্যেও বৈদেশিক বাণিজ্যে চীনের স্থিতিশীলতা ধরে রাখাকে উল্লেখযোগ্য অর্জন বলে মন্তব্য করেছেন জিএইসি এর পরিসংখ্যান ও বিশ্লেষণ বিভাগের পরিচালক। এবছরের প্রথম 10 মাসে বাইরের চ্যালেঞ্জ সত্ত্বেও চীনের বৈদেশিক বাণিজ্য উল্লেখযোগ্যভাবে স্থিতিশীলতা ধরে রেখেছে। টানা 9 মাস ধরে আমদানি ও রপ্তানি বেড়েছে, যা দারুণ এক অর্জন। গত অক্টোবরে চীনের বৈদেশিক বাণিজ্য পৌঁছেছে প্রায় 520 বিলিয়ন মার্কিন ডলার বা 3.7 ট্রিলিয়ন ইউয়ানে। এর মধ্যে রপ্তানির পরিমাণ প্রায় 305 বিলিয়ন মার্কিন ডলার বা 2.17 ট্রিলিয়ন ইউয়ান। আমদানি প্রায় 215 বিলিয়ন মার্কিন ডলার বা 1.53 ট্রিলিয়ন ইউয়ান। অবশ্য এ সময়ে চীনের ব্যবসা কমেছে দেশটির তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্রের সঙ্গে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশ দুটির দ্বিপাক্ষিক বাণিজ্য কমেছে 15.9%। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।